ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটি কুঁড়ে ঘর। এখানে থাকে এক কাঠুরিয়া ও তার স্ত্রী সর্বজয়া। এদের ছাড়া আর কেউ নেই। ছোট্ট পরিবার, কিন্তু ভালোবাসায় ভরা পরিবার। হঠাৎ এক বিকট শব্দে আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে। চারিদিকে মেঘ এবং নীল বিদ্যুৎ চমকাচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তে সর্বজয়ার কোল আলো করে জন্ম নিল এক অদ্ভুত সুন্দর শিশু। শিশুটির চোখ অদ্ভুতভাবে উজ্জ্বল। সে সাধারণ শিশু নয়, এই শিশুই নাগরাজের দ্বিতীয় জন্ম মানুষ রূপে। তার নাম রাখা হয় অর্জুন। শিশুটির শরীরের চামড়ায় যেন রূপালী এক আভা, আর তার আয়ত চোখের মণি দুটো সাধারণ মানুষের মতো নয়, বরং আমাবর্ষার রাতে জেগে থাকা এক মহা ক্ষমতাধর প্রাণের মতো উজ্জ্বল ও স্থির। মাটির অনেক গভীরে এক রাজ্য, নাগলোক। সেখানে প্রধান সিংহাসনে বসে আছেন নাগরানী অরণি, শক্তিশালী, জ্ঞানী, কিন্তু করুণাময়। তার পাশে নেই কোনো নাগরাজ, কারণ নাগরাজ হারিয়ে গিয়েছিল বহু আগেই। তার অপেক্ষায় আছে বহুকাল ধরে নাগ মাতা, মমতাময়ী ভবিষ্যদ্দ্রষ্টা এবং আদিনাগিন, অত্যন্ত শক্তিধর, রহস্যময়। নাগলোকের এই রাজসভা কোনো সাধারণ কক্ষ নয়, বরং নীলকান্তমণি আর স্ফটিক দিয়ে নির্মিত এক বিশাল গম্বুজ, যেখানকার দেয়ালে সহস্রাধিক নাগনাগিনীর খোদাই করা মূর্তি থেকে মৃত নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। হে পরম শ্রদ্ধেয় নাগমাতা, সহস্র বছর অতিক্রান্ত হতে চলল, তবুও কি আমাদের এই পবিত্র নাগ সিংহাসন এভাবেই অভিভাবকহীন এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে, নাকি কোনো এক শুভক্ষণে আমার প্রিয় নাগরাজের পুনরায় আগমন ঘটবে এই মাটির পৃথিবীতে? আমি প্রতি রাতে নীল শিখার প্রদীপের দিকে তাকিয়ে থাকি। যদি কোনো দিন সেই শিখা উজ্জ্বল হয়ে ওঠে এবং আমাকে সংবাদ দেয় যে আমার নাগরাজ, আমার পরম পূজ্য নাগরাজ অর্জুন আবার আমাদের মাঝে ফিরে এসেছে। ধৈর্য হারিও না অরণি, কারণ মহাকালের চক্র কখনো থেমে থাকে না এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী যা হারিয়ে গেছে তা অবশ্যই সঠিক সময়ে ফিরে আসে, যদি তার পেছনে পবিত্র উদ্দেশ্য এবং সত্যের শক্তি নিহিত থাকে। আজ এই মুহূর্তে আমি নিজের ধ্যানের গভীরে এক প্রবল স্পন্দন অনুভব করেছি, যা নির্দেশ করছে যে মহাজাগতিক শক্তির প্রভাবে নাগরাজের আত্মা আবার কোনো এক নরদেহে এই ধরনীতে ভূমিষ্ঠ হয়েছে। নাগরানী এবং নাগমাতা, তোমরা যা শঙ্কা করছিলে এবং যা আশা করছিলে, সেই শুভক্ষণ আজ সমাগত হয়েছে। কারণ আমি আমার দৈব দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এক শান্ত অরণ্যের কুটিরে নাগরাজ তার নতুন রূপ ধারণ করেছেন। তবে মনে রেখো, তার এই জন্ম যতটা আনন্দের ততটাই বিপজ্জনক, কারণ অশুভ শক্তিগুলো ইতিমধ্যে তাদের ফনা তুলতে শুরু করেছে এবং নাগমণিকে পাওয়ার জন্য তারা যে কোনো সীমা অতিক্রম করতে পিছপা হবে না। আদিনাগিন, আপনি যদি সত্যিই দেখতে পান যে তিনি কোথায় আছেন, তবে আমাকে একবার সেখানে যাওয়ার অনুমতি দিন। আমি তার রক্ষা করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত আছি, কারণ নাগলোক তাকে ছাড়া রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। সময় সব বলবে অরণি, এখনই তাকে নাগলোকে ফিরিয়ে আনার সময় হয়নি, বরং তাকে মানুষের সংসারে বড় হতে দাও, যতক্ষণ না সে নিজের আসল রূপ বুঝতে পারে। কারণ অপশক্তির হাত থেকে তাকে বাঁচাতে হলে তার মধ্যে মানুষের ধৈর্য এবং নাগের শক্তি উভয়ের মিলন ঘটাতে হবে। অন্যদিকে অন্ধকার গুহায় কালনাগিনী হিংস্র ক্ষমতালোভিতার পাশে দাঁড়িয়ে আছে সাপুরিয়া, যে নাগমণির লোভে অন্ধ।
তারা জানতে পারে নাগরাজ আবার জন্ম নিয়েছে এবং তার ভেতরেই আছে নাগমণি পাওয়ার চাবিকাঠি। শুনেছিস কাল নাগিনী, শেষ পর্যন্ত খবরটা সত্যি হলো। সেই নাগরাজ যাকে আমরা এত বছর আগে শেষ করতে চেয়েছিলাম, সে আবার জন্ম নিয়েছে। তবে এবার কোনো সাপের রূপে নয়, সে জন্ম নিয়েছে এক নশ্বর মানুষ হিসেবে। মানুষ হয়ে জন্মেছে? ওই দুর্বল রক্তমাংসের শরীরে সে আমার নাগরাজকে বন্দি করে রেখেছে? তুই নিশ্চিত তো যে এটা সেই? যদি ভুল হয় তবে তোর জিভ কেটে আমি নাগমাতার চরণে দেব, মনে রাখিস। আরে শান্ত হ, আমার জীব অত সস্তা নয়। আমার তুকতাক আর হিসাব কোনোদিনও ভুল হয় না। নাগরাজ যদি মানুষ হয়ে জন্মায় তাহলে নাগমণি ছিনিয়ে নেওয়া আরো সহজ। মানুষের মন খুব দুর্বল রে কাল নাগিনী, ভয় আর মায়া দিয়ে তাদের বশ করা জলের মতো সোজা। তুই নাগমণি আর নাগরানীকে নিয়ে যা খুশি কর, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোর যা যা শয়তানি বুদ্ধি আছে সব খাটা, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, আমার নাগরাজের যেন কোনো ক্ষতি না হয়। এক ফোঁটা রক্ত যদি তার শরীর থেকে ঝরে তবে তোর বংশে বাতি দিতে কেউ বেঁচে থাকবে না। তোর তো দেখছি এখনো সেই পুরনো প্রেম মরেনি। তুই এখনো সেই মায়া নিয়ে বসে আছিস। ওই ছেলেটা এখন মানুষ, সে কি তোকে চিনবে? চিনবে, চিনতে সে বাধ্য। নাগরাজ শুধু আমার, আমি তাকে বিয়ে করে ওই নাগলোকের রানী হব। তুই ভাবিস না আমি কেবল কামনার বসে তাকে খুঁজছি। নাগমণি তোর হবে ঠিকই, কিন্তু নাগলোক চালিত হবে আমার ইশারায়। সেই বিশাল রাজ্যের সিংহাসনে আমি বসবো, আর আমার নাগরাজ হবে আমার হাতের পুতুল। কিন্তু সেই অভিশপ্ত নাগরানী, সেও তো নিশ্চয়ই বসে নেই। সে হয়তো ইতিমধ্যেই তার রাজ্যকে আগলে রাখার জন্য জাল বুনতে শুরু করেছে। যদি সে বাধা দেয়? ওই ন্যাকামি করা নাগরানীকে তুই যেভাবে পারিস শেষ কর। তাকে দংশন করবি না পুড়িয়ে মারবি সেটা তোর ব্যাপার। আমি তাকে দু চোখে দেখতে পারি না। তুই তাকে নিয়ে যা খুশি করিস, কিন্তু খবরদার নাগরাজকে যেন ও ছুঁতে না পারে। তার উপর কেবল আমার অধিকার। বেশ, তাহলে চুক্তি এটাই রইল। নাগমণিটা আমার ঝুলিতে আসবে, আর তুই পাবি তোর রাজাকে এবং সেই স্বপ্নপুরী সিংহাসন। কিন্তু মনে রাখিস কাল নাগিনী, মানুষের রূপ ধরে থাকা নাগরাজকে বাগে আনা অত সোজা হবে না। তোর সব জ্ঞান দিতে হবে না, তুই শুধু নাগমণি পাওয়ার চাবিকাঠিটা বের কর। আমি তৈরি হচ্ছি আমার রূপ আর মায়া দিয়ে ভুলিয়ে তাকে এই গুহায় নিয়ে আসতে। একবার যদি তাকে এখানে আনতে পারি তবে নাগরানী কেন, স্বয়ং নাগ দেবতারাও তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এবার যা এখান থেকে, তোর কাজে যা। অর্জুন একটা জঙ্গলে একা বসে বসে নিজের সঙ্গেই যেন কী সব বলছিল। এই জঙ্গলের গাছপালা আর এই নদী কেন আজ আমাকে অন্যরকম এক অনুভূতি দিচ্ছে, যেন এরা সবাই আমার পরিচিত এবং আমি বহু বছর আগে এই শীতল বাতাসের স্পর্শ পেয়েছিলাম। কিন্তু কেন আমি নিজেকে মাঝে মাঝে এই জগতের বাইরের কেউ মনে করি? মা বাবা আমাকে কত ভালোবাসেন, কিন্তু তবুও আমার মনের ভেতর এক গভীর শূন্যতা কাজ করে, যেন কেউ আমাকে বহুদূর থেকে ডানা মেলে ডাকছে এক অন্ধকার অথচ রাজকীয় রাজ্যে। হঠাৎ সেখান থেকে কিছু দূরে দৃশ্যমান হয় নাগরানী। তারপর সে অর্জুনের কাছে গিয়ে মৃদুস্বরে বলে, আপনি কি সবসময় এভাবেই একা একা অরণ্যের নির্জনতায় নিজের সাথে কথা বলেন, নাকি এই সুন্দর প্রকৃতির কোনো গভীর রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন, যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায় সব সময়? আপনার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মায়া রয়েছে, যা আমাকে বলে দিচ্ছে যে আপনি কোনো সাধারণ কাঠুরিয়া পুত্র নন, বরং আপনার ভাগ্যে লেখা আছে
বিশাল এক সাম্রাজ্যের নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব। কে আপনি? আমি তো আগে কখনো এই জঙ্গলে আপনাকে দেখিনি। আপনার পোশাক এবং আপনার কথা বলার ভঙ্গি তো এই সাধারণ গ্রামের মানুষের মতো নয়, বরং আপনি দেখতে কোনো এক প্রাচীন রাজ্যের রাজকুমারীর মতো, যার উপস্থিতিতে চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। আপনার এই আগমনে আমার বুকের ভেতর এক অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেন আমি বুঝতে পারছি না। আপনি কি দয়া করে আপনার প্রকৃত পরিচয় আমাকে বলবেন? পরিচয় তো সময়ের সাথে সাথে আপনি নিজেই খুঁজে পাবেন। আপাতত এটুকু জেনে রাখুন যে আমি আপনার দীর্ঘদিনের এক পুরনো বন্ধু, যে আপনাকে আবার সঠিক পথে ফিরিয়ে নেওয়ার জন্য আপনার জীবনের মোড়ে এসে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন তার সবটুকু সত্য নয়। অনেক সত্য মাটির নিচে লুকানো থাকে, যা সময় হলে বেরিয়ে আসবে আপনার সামনে এক অপ্রতিরোধ্য ঝড়ের মতো। ওগো শুনছো? আমি আজ কদিন ধরে দেখছি অর্জুন কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। সে আগের মতো আর হাসি ঠাট্টা করে না, বরং ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে বসে থাকে। আমার কেন যেন ভয় হয় ওই ছেলেটা আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাবে না তো। ওর জন্মের সেই রাতের কথা মনে পড়লে আজও আমার বুক কেঁপে ওঠে। ওই রকম ঝড় আর ওই রকম উজ্জ্বল শিশু আমি আমার জন্মে আর কখনো দেখিনি। তুমি একদম দুশ্চিন্তা করো না সর্বজয়া। অর্জুন আমাদের একমাত্র সন্তান এবং আমরা তাকে অনেক মমতা দিয়ে বড় করেছি। সে কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। তবে হ্যাঁ, ওর মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আমি মাঝে মাঝে লক্ষ্য করি, যা আমাকে বিস্মিত করে। ও যখন জঙ্গলে যায়, বনের হিংস্র পশুরাও ওর সামনে মাথা নিচু করে চলে যায়, যেন ও এই বনের অধিপতি। আর এটাই হয়তো ওর জীবনে কোনো বড় রহস্যের ইঙ্গিত, যা আমরা সাধারণ মানুষরা বুঝতে পারছি না। আমি চাই ও এক সাধারণ মানুষের মতো শান্তিতে বেঁচে থাকুক। কোনো রাজকীয় লোভ বা কোনো মায়া যেন ওকে আমাদের কাছ থেকে কেড়ে না নেয়, কারণ আমি ওকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। ওই তো আমাদের জীবনের একমাত্র সম্বল। রাত গভীর হওয়ার সাথে সাথে সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু অর্জুনের মনে চলতে থাকে এক মহাযুদ্ধ। ঘুমে আচ্ছন্ন অর্জুন এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সে নিজেকে এক স্বর্ণ সিংহাসনে দেখতে পায়, আর তার সামনে নাগ সিংহাসনে বসে আছে অদ্ভুত সুন্দরী নাগরানী অরণি। নাগরাজ অর্জুন, তোমার মহাচ্ছন্ন জীবন এবার শেষ করার সময় এসেছে। জেগে ওঠো নিজের রূপে, কারণ তোমার প্রজারা আজ কালনাগিনীর অত্যাচারে জর্জরিত এবং একমাত্র তুমিই পারো আমাদের এই আদি সাম্রাজ্যকে রক্ষা করতে। হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় অর্জুন বিছানায় উঠে বসল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। একই দেখলাম আমি, সেই সিংহাসন, সেই অগণিত নাগ নাগিনী আর ওই নারী অরণি। হ্যাঁ, সেই তো গত পরশু জঙ্গলে যার সাথে আমার দেখা হয়েছিল। হুবহু সেই মুখ, সেই মায়াবী চোখ। স্বপ্নে সে আমাকে নাগরাজ বলে ডাকছিল কেন? তবে কি সেই রহস্যময়ী নারী কোনো সাধারণ মানুষ নয়? তার কথাগুলো মাটির নিচে লুকোনো সত্য। তবে কি এই স্বপ্নই সেই সত্যের সংকেত? আমার বুকের ভেতরটা কেন এভাবে কাঁপছে? মনে হচ্ছে এই কুঁড়ে ঘর, এই জঙ্গল আমার চেনা হলেও আমার আসল ঠিকানা অন্য কোথাও। আমাকে আবার সেই জঙ্গলে যেতে হবে, তাকে খুঁজে বের করতেই হবে। সকালবেলা অর্জুন জঙ্গলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। তখন তার মা সর্বজয়া তাকে বলে, এত সকাল কোথায় চললি অর্জুন? তোর চোখ মুখ তো বড্ড শুকনো দেখাচ্ছে বাবা। রাতে কি ঘুম হয়নি? না না মা, সব ঠিক আছে।
আমি একটু বনের গভীরে যাব, আজ অনেক কাঠ কাটতে হবে। তুই মিথ্যে বলছিস অর্জুন, আমি তোর মা, তোর চোখের ভাষা আমি চিনি। কদিন ধরে তুই কেমন যেন বদলে গিয়েছিস। কাল রাতে তুই ঘুমের ঘুরে কার নাম ধরে ডাকছিলি? বারবার বলছিলি নাগলোক, সিংহাসন, ওসব কি বাবা? কোন অমঙ্গলের ছায়া তোকে তাড়া করছে? ওসব মনের ভুল মা, হয়তো কোনো রূপকথার গল্প শুনেছিলাম, সেটাই স্বপ্নে দেখেছি। তুমি মিছেই চিন্তা করছো। আমি তোকে অনেক কষ্টে আগলে রেখেছি বাবা। এই জঙ্গলের বাইরে এক ভয়ঙ্কর জগৎ আছে। আমি ভয় পাই কোনো অপশক্তি যদি তোকে আমার কোল থেকে কেড়ে নেয়। মা, তুমি তো জানো এই বনের কোনো পশু পাখি আমার কোনো ক্ষতি করে না, এমনকি বিষধর সাপও আমার পথ ছেড়ে দেয়। তাহলে কিসের ভয়? আমি শুধু আমার মনের কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। সেই উত্তর কি ওই মেয়েটার কাছে? কাঠুরিয়া বলছিল তুই নাকি জঙ্গলে এক সুন্দরী মেয়ের সাথে কথা বলিস। কে সে? অর্জুন, মনে রাখিস, সব সুন্দর জিনিস ভালো হয় না। সাপের মাথায় মণি থাকে, কিন্তু তার মুখে থাকে বিষ। তুই যদি আজ যাস, আমাকে কথা দিয়ে যা, সূর্যাস্তের আগে ঘরে ফিরবি। আমার মনটা কুকাইছে বাবা। কেন জানি মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে যা আমাদের জীবন চিরতরে বদলে দেবে। কথা দিলাম মা, আমি ফিরব। তোমার এই ভালোবাসা আর আশীর্বাদ যতক্ষণ আমার সাথে আছে, ততক্ষণ কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? অর্জুন কি পারবে তার আসল পরিচয় জানতে? আর কিভাবে অশুভ শক্তি সাপুরে কালনাগিনী নাগরানীকে বাধা দিবে, সেটা জানাবো আমরা পরের পর্বে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।